শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌমিতা জান্নাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গাড়ি লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানি বাণিজ্যে ধস। আমদানির পরিমাণ কমেছে প্রায় 70%, কমেছে রাজস্ব আয়। সিলেটে লুট হওয়া সাদা পাথর উদ্ধার ও আগের জায়গায় রাখার কাজ শুরু করেছে প্রশাসন। বিভিন্ন স্থানে চলছে যৌথ অভিযান, গ্রেফতার একজন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। গেল বছর 5 আগস্টের পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানি বাণিজ্যে বড় ধস নেমেছে। সর্বশেষ অর্থ বছরে রেলপথে আমদানির পরিমাণ কমেছে প্রায় 70%, ফলে কমেছে সরকারি রাজস্ব। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় প্রতি মাসে ভারত থেকে 10 থেকে 12টি ট্রেনে পণ্য আসতো বেনাপোল রেল স্টেশনে, কিন্তু গেল বছরে 5 আগস্টের পর সে সংখ্যা নেমে এসেছে 2 থেকে 3টিতে। এতে কমে গেছে পণ্যের সরবরাহ, ধাক্কা খেয়েছে রাজস্ব আয়ও। বন্দরের তথ্য বলছে বিদায়ী 2024-25 অর্থ বছরে রেলপথে মাত্র 12,000 টন পণ্য আমদানি হয়েছে, যা 2023-24 অর্থ বছরে ছিল 41,000 টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি কমেছে 29,000 টন। যে মালগুলো আসে তাতে আমাদের সুবিধা আছে, এখানে দ্রুত ট্রেনে করে মালটা বাংলাদেশে পৌঁছে যায় এবং খুব নিরাপদে এখানে এসে মালটা আনতে যায়। সংকটের কারণে যখন এলসি কম হয়েছে তখন এই রেলে পণ্য আসা কম হয়ে গেছে। ট্রেনে মালামাল আমদানি হলে খরচ অনেক কম, আমদানিকারকদের ব্যয় কমে যায় এবং ব্যবসায়ের উপকৃত হয়। বাংলাদেশ ভারত বাণিজ্যে রেলপথের সম্ভাবনা এখনও অনেক, তবে অবকাঠামো ঘাটতি ও রাজনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে না পারলে এই ধস কাটানো কঠিন হবে। 29,000 মেট্রিক টন মালামাল 23-24 অর্থ বছর থেকে 24-25 বছর অর্থ বছরে কম এসেছে। এর ফলে রেলওয়ে রাজস্ব 23-24 অর্থ বছরে ছিল প্রায় 6 কোটি, সেটা কমে আসছে প্রায় 2.5 কোটি টাকা। বেনাপোল কাস্টমস হাউসের তথ্য মতে 2024-25 অর্থ বছরে বন্দরটি দিয়ে মোট আমদানি হয়েছে 14,98,898 টন পণ্য, যা আগের বছরের তুলনায় 82,000 টন কম। একই সময়ে ভারতে রপ্তানি হয়েছে 3,60,000 টন, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 30,000 টন কম। মাছরাঙা নিউজ ডেস্ক। অবৈধ দখলে হারিয়ে যাচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জের পৌরসভার ঐতিহ্যবাহী আড়পাড়া অফ দ্য খাল। এর ফলে একটু বৃষ্টি হলেই পানিবন্দী হয়ে পড়ে পৌরবাসী। খাল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই তেমন কোনো উদ্যোগ। ডেস্ক রিপোর্ট। দুই পাশ থেকে দখল হয়ে খাল এখন নালায় পরিণত হয়েছে। কেউ মাটি ভরাট করে দখল করেছে, কেউ বা তৈরি করেছে বিল্ডিং সহ বিভিন্ন স্থাপনা। ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়ার আফদা খালের এই করুণ পরিণতি। এক সময় খালটি দিয়ে পৌরসভার পানি নেমে চিত্রা নদীতে গিয়ে পড়ত, কিন্তু খালটি দখল হওয়ায় বন্ধ হয়ে গেছে পানি নামার পথ। ফলে বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই পানিবন্দী হয়ে পড়ে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বাসিন্দারা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমরা খুবই সমস্যায় আছি, আমাদের ঘরে জল উঠে গেছে, থালা বাসনগুলো চলে যাচ্ছে ভেসে। খালের এখানে মানুষ সব দখল করে করে ইয়েও করে, জল যাচ্ছে না, আমরা খুব কষ্টে জীবন কাটাচ্ছি, জলে ডুবে যাচ্ছি। আমরা খালের জন্য খুব কষ্ট পাচ্ছি, এই কষ্ট থেকে সরকার আমাদের রেহাই দিক। স্থানীয়দের অভিযোগ, কালীগঞ্জ শহরের মাছ দিয়ে বয়ে চলা 3 কিলোমিটার খালটি উদ্ধারে নেই কোনো উদ্যোগ। পানি নামতে না পারায় দীর্ঘদিন জলাবদ্ধ থাকতে হয় পৌরবাসীদের।
পানি নষ্ট হয়ে ছড়ায় দুর্গন্ধ, এতে ভোগান্তির মাত্রা আরও বেড়ে যায়। খাল আমাদের সমস্যা আছে, মানুষের লোকজনে করে নিচ্ছে, দখল করে নিয়ে আমাদের এসে যে জলটা সব ঘরের ভিতরে উঠে গিয়েছে, আমাদের সমস্যা আছে। কিছু প্রভাবশালী ব্যক্তিদের কারণে সেই খালটি আজকে বিলুপ্তি হয়ে গিয়েছে। দ্রুত এই খাল খনন না করলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে উঠবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে, অচিরেই চালানো হবে উচ্ছেদ অভিযান। জলাবদ্ধতার বিষয়টা একটু প্রকট আকার ধারণ করেছে, আমরা পৌরসভা থেকে এটা নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আমাদের চিত্রা নদীতে যে অবৈধ যে দখল 64 জনের তালিকা করা হয়েছে, কার্যক্রম চলমান আছে, আমরা অতি শীঘ্র এটা উচ্ছেদ অভিযানে যাব। দখলদারদের দ্রুত উচ্ছেদ করে খালটি দিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি পৌরবাসীদের। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার অন্য এলাকার খবর। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে অবৈধভাবে তুলে নেওয়া পাথর উদ্ধার ও আগের জায়গায় রাখার কাজ শুরু করেছে প্রশাসন। পাথর লুটপাটের ঘটনায় গত মধ্যরাত থেকে সিলেটের বিভিন্ন স্থানে যৌথ অভিযান শুরু করেছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে ধলাই নদীর তীরবর্তী এলাকা থেকে প্রায় 12,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কোম্পানিগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীরকে। এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। সাদা পাথর এলাকা, জাফলং ইসি এলাকা, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পুলিশ চেকপোস্ট স্থাপন এবং সার্বক্ষণিক যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং সেগুলো বন্ধ করার জন্য অভিযান চলবে বলে জানানো হয়। কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ 3 দফা দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা। সকাল 11টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। পরে মেডিসিন বিভাগের ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। হাসপাতাল চত্বর ঘুরে মিছিলটি প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এ সময় তারা জানান, তারা বিভিন্ন সময় হেনস্থার শিকার হন। চিকিৎসকদের উপর শিক্ষার্থী নামধারী একাধিকবার হামলা চালিয়েছে, কর্মকর্তা কর্মচারীদের অপদস্থ করেছে। এসব ঘটনার কোনো সুরাহা না হওয়ায় অনিরাপত্তায় ভুগছেন, তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। পরে হাসপাতাল পরিচালক সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। রংপুরের চরাঞ্চলের 10,000 মানুষ পানিবন্দী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উজান থেকে নেমে আসা ঢল আর ভারী বর্ষণের কারণে লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টের পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে সদর, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার 15টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় 20,000 মানুষ। ফসলি ক্ষেত প্লাবিত হওয়ায় বিপাকে কৃষকেরা। এদিকে তিস্তা ব্যারেজের পানি নিয়ন্ত্রণে 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রংপুরে তিস্তার প্রবল স্রোতে গঙ্গাচড়ার মহিপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধের 60 মিটার এলাকা ধসে গেছে। পানি বাড়তে থাকায় পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। চরাঞ্চলে 10,000 মানুষ পানিবন্দী। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধির কারণে সদর ও শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় জেলার 2012 হেক্টর জমির আউশ, আমন, সবজি ও ফসলি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। কুড়িগ্রামের দুধকুমর নদের পাটেশ্বরী পয়েন্টে পানির বিপদসীমা 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর সেতু পয়েন্টে ও ব্রহ্মপুত্র নদের 3টি পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নদ নদীর তীরবর্তী এলাকার শাকসবজি, রোপা, আমন সহ বিভিন্ন ফসলের বীজতলা তলিয়ে গেছে। এরই মধ্যে 6 উপজেলায় খোলা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ পূর্বাভাস কেন্দ্র। গাইবান্ধার সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বাড়ায় 165টি চরাঞ্চলে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। গতরাতের ভারী বৃষ্টিতে যশোরের মনিরামপুর ও অভয়নগরে নতুন করে আরও 7টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে জলাবদ্ধ গ্রামের সংখ্যা দাঁড়িয়েছে 77-এ। আমরা চলাফেরা করতে পারছি না, ঘরে খাদ্যের সমস্যা, খাদ্য নেই। আমডাঙ্গা খাল খননের দীর্ঘসূত্রিতা, ইপিজেডের পানি আমডাঙ্গা খালে পড়া এবং
নদী খননের যে টেন্ডার, সেই টেন্ডারটি বাস্তবায়নে ধীর গতি এবং আমাদের সেই জলাবদ্ধতার ভিতরে এখনো আমরা আছি। নোয়াখালীতে গতরাতের বৃষ্টিতে 7 উপজেলার জলাবদ্ধতার ফের অবনতি হয়েছে, তলিয়ে গেছে বিভিন্ন সড়ক। ভোলায় বৈরী আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে ভোলা লক্ষ্মীপুর সহ 10টি নৌরুটের যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল। এদিকে ইলিশা ফেরিঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে যাত্রীরা। রাজবাড়ীতে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সদর, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। রওশন জাহার মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। রংপুরে তিস্তার পানি বৃদ্ধি ও নোয়াখালীর জলাবদ্ধতা নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। তিস্তা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবল স্রোতের কারণে বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গাচড়া উপজেলার মহিপুর ব্রিজ সংলগ্ন তিস্তা ব্রিজ রক্ষায় যে বাঁধটি দেওয়া আছে সে বাঁধটির পাশে। এই বাঁধটির আমার পিছনে ঠিক জায়গাটিতে ভাঙন দেখা দিয়েছে। এখানে প্রায় 50 থেকে 60 মিটার কিন্তু ভেঙে গিয়েছে ইতিমধ্যে। আমরা কথা বলেছি এখানকার এলাকাবাসীর সঙ্গে, তারা বলেছেন যে এই বাঁধটি যদি ভেঙে যায় তাহলে এই নদীটি আসলে হুমকির মুখে পড়বে, আর নদীটি সহ আসলে পুরা এলাকায় আসলে প্লাবন দেখা দিবে। বাঁধটির এই জায়গাটাতে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কোনো কাজ শুরু করেনি। যদি আর দেরি করে তারা, তাহলে স্থানীয়রা মনে করছেন যে এই যে ব্রিজটি আছে এই ব্রিজটি হুমকির মুখে পড়বে। লঘুচাপের প্রভাবে কিন্তু আজও সারাদিন ব্যাপী কিন্তু থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়াও বইতে আমরা দেখেছি। তো আমি জানিয়ে রাখি যে জেলার কিন্তু এখনও 7টি উপজেলার প্রায় বিভিন্ন এলাকা কিন্তু এখনও জলাবদ্ধ। তো বৃষ্টির কারণে কিন্তু বিশেষ করে জলাবদ্ধ এলাকাগুলোতে পানি কিছুটা বেড়েছে। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন সড়কে যে খানাখন্দ ছিল সেগুলোতে পানি জমাট বেঁধেছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় 3টি অবৈধ পলিথিন কারখানাকে 4 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকায় 4টি অবৈধ কারখানায় র্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় সোহাগ পলিথিন কারখানাকে 1 লাখ, আল মদিনা কারখানাকে 2 লাখ এবং আব্বাসিয়া পলিমার কারখানাকে 1 লাখ টাকা সহ মোট 4 লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। পরে তল্লাশি চালিয়ে প্রায় 17 টন নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক দানা সহ পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করে আইন শৃঙ্খলা বাহিনী। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চামৌসা সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে বিজিবির চান শিকারী বিওপির টহল দল বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে। বিজিবি জানায় আটক ব্যক্তিরা যশোর, খুলনা, লালমনিরহাট, রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার বাসিন্দা। তারা কাজের সন্ধানে 2023 সাল থেকে বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে প্রবেশ করে। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে সে দেশের পুলিশ তাদের বিএসএফ এর হাতে তুলে দিলে বিএসএফ তাদের বাংলাদেশ সীমান্তের কাছে রেখে যায়। এদিকে সকালে মেহেরপুরে মুজিবনগর সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে 9 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। পরে তাদের থানায় সোপর্দ করা হয়। বৃষ্টির প্রভাবে আজও দেশের বিভিন্ন জেলার বাজারে বাড়তি সবজির দাম, পাশাপাশি ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও ডিম। সাধারণ ক্রেতারা বলছেন বাজারে সঠিক তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েছে। বাজার মনিটরিং এর দাবি তাদের। সকাল থেকে জামালপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় আলু ও পেঁপে ছাড়া সব সবজির দাম ঊর্ধ্বমুখী। ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের অজুহাতে ব্যবসায়ীরা প্রতিটি সবজির দাম কেজিতে 40 টাকা বাড়িয়েছে। এছাড়া প্রতি ডজনে 20 টাকা বেড়ে 150 টাকায় বিক্রি হচ্ছে ডিম। একই পরিস্থিতি গাইবান্ধাতেও। জেলাটিতে 10 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। মানিকগঞ্জে পেঁয়াজের পাশাপাশি আদা, রসুন ও কাঁচামরিচের দাম বাড়তি। তবে দিনাজপুরের হিলিতে আমদানির খবরে কেজিতে 5 টাকা কমে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
প্রায় 4 মাসে বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হলেও আমদানি শুল্ক প্রত্যাহার না করায় এখনো পণ্য খালাস হয়নি। আমদানিকারকেরা জানিয়েছেন গত 2 দিনে 34টি ট্রাকে 1461 টন চাল আমদানি করা হচ্ছে। তবে শুল্ক না কমায় আমদানিকৃত চাল খালাস প্রক্রিয়া শুরু হয়নি। শুল্ক বিভাগ জানিয়েছে এনবিআর থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় পূর্ব নির্ধারিত শুল্ক পরিশোধ করে চাল খালাস করতে পারবেন। এদিকে রপ্তানি খরচ বৃদ্ধি পাওয়ায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত 5 দিন ধরে ভারত থেকে মাছ আমদানি বন্ধ রয়েছে। এতে প্রায় 6 কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। আমদানিকারকরা জানিয়েছেন নির্ধারিত শুল্কের চেয়ে বেশি অর্থ আদায় এবং নতুন শর্ত আরোপ করায় বাধ্য হয়ে মাছ আমদানি বন্ধ রাখা হয়েছে। সম্ভাবনাময় মশলা চুই ঝালের আবাদ বৃদ্ধির লক্ষ্যে পাবনায় ব্র্যাকের ক্ষুদ্র ঋণ সুবিধাভোগী নারীদের প্রশিক্ষণে তাদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে। স্কয়ার ক্রপস কেয়ার ডিভিশন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে গতকাল বিকেলে ব্র্যাকের জেলা কার্যালয় প্রাঙ্গণে শুরু হয় এই অনুষ্ঠান। এতে বক্তব্য দেন স্কয়ার ক্রপস ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্তগুপ্ত, ব্যবস্থাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ব্র্যাকের ক্ষুদ্র ঋণ বিভাগের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাইদুল হক ও ব্যবস্থাপক মোহাম্মদ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বক্তারা জানান চুই ঝাল চাষ করে দারিদ্র্য বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন ও আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব। পরে সুবিধাভোগী নারীদের মাঝে 100 চুই ঝালের চারা বিতরণ করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীর মধুমতি নদীর বাঁধে ভাঙন দেখা দেওয়ায় এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 100 মিটার এলাকা। আতঙ্কে দোকানপাট ও মালামাল সরিয়ে নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। গোপালগঞ্জ রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অন্যতম বাজার ভাটিয়াপাড়া। মধুমতি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এ বাজারে রয়েছে রেল স্টেশন ও নৌবন্দর। কিন্তু হঠাৎ গেল শুক্রবার রাতে নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় 100 মিটার বাঁধ এলাকা। ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই ব্যবসায়ীরা আতঙ্কে সরিয়ে নিচ্ছেন দোকান ও মালামাল। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানালেও মেলেনি সমাধান। দেখতে দেখতে 100 মিটারের মতো নদীতে ভেঙে বিলীন হয়ে গেল। এই নদী গর্ভে এই মধুমতি আজকে 30 থেকে 40 বছর নদীর ভাঙ্গন, এই ভাঙ্গনে আমরা শেষ হয়ে গেছি। আমাদের এই যে পাশে দোকান আছে, এই দোকানটাও ভেঙে যাচ্ছে, কিন্তু যে মাল মাসা ছিল মানুষটা ভাঙ্গায় সবই বিলীন হয়ে গেছে, সব মাল মানুষ নিয়ে গেছে। বালি দিয়ে ডাম্পিং করছে, সেই বালির বস্তা এখন থাকতেছে না, এই বালি টালি সব চলে গেছে। এখন যদি পুনরায় অন্য কোনো কিছু দিয়ে যদি না ব্যবস্থা করে তাহলে এই বাজার দোকানপাট যা আছে সব কিছু যদি এখন না রুখে দেওয়া যায় তাহলে এই বাজার থাকবে না। আর এই বাজার না থাকলে এই খাদ্য গোডাউন সরকারি অনেক প্রতিষ্ঠান আছে, এটাও থাকবে না। বর্তমানে জিও ব্যাগ ফেলে প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হলেও এতে স্থায়ী সমাধান হবে না বলে দাবি করছেন ভাটিয়াপাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক। প্রায় 300 ঘর ভাঙে চলে গেছে এই বাজার থেকে। এখন যেটুকু আছে এইটুকু যদি না থাকে তাহলে তো এই ভাটিয়াপাড়ার কোনো অস্তিত্ব থাকবে না। তাই চাই সরকার এবং সংশ্লিষ্ট যারা আছে যাতে আমাদের এই কাজ যেটুকু আছে এইটুকু একটা স্থায়ী সমাধান হয়। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। 6000 জিও ব্যাগ ফেলা হচ্ছে, বরাদ্দ পেলে স্থায়ী বাঁধ নির্মাণের কথা জানিয়েছেন তারা। আমরা জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি, আশা করছি আমরা জিও ব্যাগ ডাম্পিংটা সম্পন্ন হলে আমরা ভাঙনটি আপাতপক্ষে আমরা প্রতিরোধ করতে পারবো। এবং স্থায়ী ভাঙন প্রতিরোধে ইতিমধ্যে একটি ডিপিপি সাবমিট করা আছে, এটা অনুমোদন হলে আমরা ওখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে সম্পূর্ণরূপে নদী ভাঙন প্রতিরোধ করতে পারবো। আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মাছরাঙা নিউজ ডেস্ক। পণ্য বিক্রিতে নানা অনিয়মের দায়ে চট্টগ্রামের বায়োজিদে অভিযান চালিয়ে 2 ব্যবসায়ীকে 53,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দেখা যায় চিটাগং স্টোর দোকানের মালিক খোলা মোটা চাল নূরজাহান ব্র্যান্ডের বস্তায় ভরে বিক্রি করছিল। দোকানের গোডাউনে বস্তা বদলের নূরজাহান চালের বস্তায় চাল বদলের প্রমাণও মেলে। এজন্য দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে মূল্য তালিকা না থাকায় মেসার্স শাহজালাল স্টোরের মালিককে সতর্কতামূলক 3,000 টাকা জরিমানা করা হয়।
পাবনার সুজানগর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের 7 নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপির একাংশ। সকালে হাসপাতাল রোডে এই মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল বাতেন, আব্দুল মোল্লা, বাবু মোল্লা, নবী মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা 7 নেতাকর্মী ষড়যন্ত্রের শিকার দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করেন। গত 9 জুলাই বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে এক সংঘর্ষের ঘটনায় তাদের বহিষ্কার করা হয়। দেশের বিভিন্ন জেলায় এখনো অব্যাহত রয়েছে ডেঙ্গুর সংক্রমণ। কুমিল্লায় গত 24 ঘন্টায় 139 জন ডেঙ্গু পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে 27 জন শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3 জন। এ নিয়ে গত 3 মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3,500 ছাড়িয়েছে। যশোরে 24 ঘন্টায় 10 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া যশোর জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত 22 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মানিকগঞ্জে নতুন করে 10 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া গাইবান্ধায় 3 ও নোয়াখালীতে 2 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্বের অবহেলার অভিযোগে 2 এসআই ও 6 কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতরাতে রংপুর পুলিশ সুপারের নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তারা হলেন তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের, এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল ফারিকুদ আখতার জামান, ধীরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়। সেই সঙ্গে ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে তদন্ত কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়। 9 আগস্ট শনিবার রাতে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় চোর সন্দেহে রূপলাল দাস ও প্রদীপ দাস নামের 2 জনকে আটক করে পিটিয়ে হত্যা করে একদল উচ্ছৃঙ্খল লোক। বৈষম্য দূর করে প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন তারা। ক্যাম্পাসে আবাসন সুবিধা, নিয়মিত পদোন্নতি সহ পোষ্য কোটা পুনর্বহালের দাবি জানান তারা। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা চললেও দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা ও শিক্ষকরা। ফরিদপুরের কানাইপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 15 জন। দুপুরে ঢাকা যশোর মহাসড়কে ফরিদপুরের কানাইপুর বাজারের পাশে দুর্ঘটনা ঘটে। এ সময় রঞ্জিত আতিয়ার নামের 2 জন সহ অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়্যাল পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী ডিডি পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। বাস দুটিকে জব্দ করেছে পুলিশ। বিভিন্ন দাবিতে ঢাকা গাজীপুর সড়কের শিববাড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা। সকাল 11:40 থেকে শুরু হয়ে 1 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। শিক্ষার্থীরা জানান, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের রিটে গত 13 ও 15 আগস্ট মেট্রো রেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা স্থগিত হওয়ায় তাদের এই আন্দোলন। সকালে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে দিলে 40 মিনিট উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ থাকে। মাঝখানে দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানি বাণিজ্যে ধস। আমদানির পরিমাণ কমেছে প্রায় 70%, কমেছে রাজস্ব আয়। সিলেটে লুট হওয়া সাদা পাথর উদ্ধার ও আগের জায়গায় রাখার কাজ শুরু করেছে প্রশাসন। বিভিন্ন স্থানে চলছে যৌথ অভিযান, গ্রেফতার 1 জন। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত। রংপুরের চরাঞ্চলে 10,000 মানুষ পানিবন্দী। ভোলা, লক্ষ্মীপুর সহ 10 নৌ রুটে চলাচল বন্ধ। এই ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।